ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেলজয়ী এবং বিশ্বজুড়ে সম্মানিত নেতা। ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে তিনি জনগণের মধ্যে গণতন্ত্র, ন্যায়বিচার এবং সুশাসনের নতুন আশা জাগিয়েছিলেন। কিন্তু সেই সরকার এখন ভেতর থেকে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে। ডক্টর ইউনুসের পজিটিভ দিক নিয়ে তো আমরা প্রতিনিয়তই আলাপ আলোচনা করি, বিপরীতে নেগেটিভ দিকগুলো নিয়েও আলোচনা করা উচিত। জীবনের কথার এই পর্বে ডক্টর ইউনুসের ৫টি পজিটিভ কাজের পাশাপাশি ৫টি নেগেটিভ দিক নিয়েও আলোচনা করব। প্রথমেই পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। ১. ক্ষমতা গ্রহণের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস যতগুলো ভালো কাজ করেছেন তার মধ্যে নিঃসন্দেহে সবার উপরের দিকে থাকবে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টি। কিছুদিন আগেই জানা যায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১,৮০,০০০ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও ৭০,০০০ রোহিঙ্গা। দেশটির সরকার প্রধানের সাথে বৈঠক করে রোহিঙ্গা প্রত্যাবর্তনে রাজি করান ডক্টর ইউনুস। বাংলাদেশ ২০১৮ থেকে ২০ সালে ৬ ধাপে মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয়। সেই তালিকা থেকে ১,৮০,০০০ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের নতুন দৃষ্টিভঙ্গিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় অগ্রগতি বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ২. সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনুসের সবচেয়ে আলোচিত কাজের মধ্যে ওপরের দিকে থাকবে আশিক চৌধুরীর মতো মেধাবী তরুণদের দেশে ফিরিয়ে আনা। বিডা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই দারুণ কাজ করে চলেছেন আশিক চৌধুরী, যার অনেকটা ক্রেডিট ডক্টর ইউনুসের। গত বছরের ১২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ATM শরীফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডা নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এর আগে আগস্টে দায়িত্ব নেওয়ার মাস খানেক পর সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বললেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? তার একটি কলেই সিঙ্গাপুরের বিলাসী জীবন ফেলে দেশে ফিরে আসেন আশিক। ৩. ডক্টর ইউনুস সরকারের পজিটিভ দিকগুলোর মধ্যে অন্যতম একটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে রেখে হাসিনা পলায়নের পরও দেশে দ্রব্যমূল্য সেভাবে বাড়েনি। বিষয়টি সরকার খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে। এর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে থাকবে নানা পদক্ষেপ। বিশেষ করে চাল, ডাল, চিনি, আটা, ভোজ্য তেল, পেঁয়াজ, ডিম ও মাছ মাংসের মতো অত্যাবশ্যকীয় পণ্যের দাম যাতে সারা বছর সহনীয় পর্যায়ে থাকে সেই কর্মসূচি গ্রহণ করা হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা পাওয়ার পর সেভাবে বাজেট তৈরি করছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া প্রচলিত রীতি ভেঙে এবার বাজেটের আকার কিছুটা কমিয়ে বাস্তবায়নযোগ্য ও বাস্তবসম্মত করা হবে। কোনো মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে না, তবে নতুন কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ উৎসাহিতকরণ ও দারিদ্র্য বিমোচনে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। এর জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা এবং সামাজিক নিরাপত্তা খাতের আওতা বাড়িয়ে উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে। সরকারের আয় বাড়াতে করের হার না বাড়িয়ে কর আদায়ের আওতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য। ৪. ডক্টর ইউনুস সরকার রিজার্ভ সংকটও কাটিয়েছে। হাসিনা আমলে দেশের বেশিরভাগ ব্যাংক দেউলিয়া হবার যে সম্ভাবনা জেগেছিল তাও কেটে গেছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও $26 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 15 এপ্রিল পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে $26.51 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রার তহবিলের BPM-6 মানদণ্ডে যা $21.17 বিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, রিজার্ভ বাড়ায় আমদানি ব্যয় পরিশোধে চাপ কমেছে এবং ব্যাংকগুলো সহজে ঋণপত্র খুলতে পারছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রিজার্ভ বৃদ্ধির এই সাফল্যের পেছনে রাজনৈতিক স্থিতিশীলতা ও রেমিটেন্স ব্যবস্থাপনায় কৌশলগত সিদ্ধান্তের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের কঠোর অবস্থান ও বাস্তবমুখী নীতি। সে সঙ্গে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পর্ক রক্ষা ও আমদানি ব্যবস্থায় শৃঙ্খলা আশায় ভালো ফল পাওয়া যাচ্ছে। ৫. বাংলাদেশের মানুষ একটা লম্বা সময় ধরে স্বপ্ন দেখে আসছে, দেশে এমন একটি সরকার আসবে যারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে। ডক্টর ইউনুসের সরকার সেই স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে পেরেছে। এরই মধ্যে আমরা সরকার থেকে শুরু করে বিজেপিকেও ভারতের চোখে চোখ রেখে কথা বলতে দেখেছি। কেবল তাই নয়,
এরই মধ্যে ভারতের সাথে নানান ব্যবসায়িক চুক্তি বাতিল করেছে। দেশটির সাথে দহরম মহরম সম্পর্কে ইতি ঘটেছে। বিপরীতে পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক এর উন্নতি ঘটেছে, যা পজিটিভ দিক হিসেবে দেখছে নেটিজেনরা। এবার আসা যাক নেগেটিভ বিষয়ে। 1. ডক্টর ইউনূসের নেগেটিভ দিকের আলোচনা আসলেই সবার প্রথমে বলতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা। তার চেয়েও বড় দুর্ভাগ্যের বিষয় আসিফ নজরুলের মতো একটা দুমুখ সাপকে আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত করা। এই ভণ্ডলোক প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে যত সব দোষীদের জামিন দিয়ে মুক্ত করছে, বিপরীতে নির্দোষ ও ধার্মিক ব্যক্তিদের কারাগারে ভরে রেখেছে। এমনকি জুলাই অভ্যুত্থানের আইকনিক মুখ ফায়াজের মামলাটাও এখনও শেষ করেনি। 2. ক্ষমতা গ্রহণের 8-9 মাস পেরিয়ে গেলেও ডক্টর ইউনূস যে কাজটি করতে পারেনি তা হল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা। যদিও সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তবে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করেনি। এখনও তাদের বিচারও সেভাবে শুরু হয়নি, যা এ সরকারের একটি নেগেটিভ বিষয়। ডক্টর ইউনূস এরই মধ্যে বেশ কয়েকবার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে। 3. ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতার অন্যতম একটি যথাযথভাবে জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে না দাঁড়ানো। একেবারে দাঁড়ায়নি বলার সুযোগ নেই, তবে এ বিষয়ক ফান্ডে শত শত কোটি টাকা পড়ে থাকার পরও অনেকে অনেক সময় অভিযোগ করেছে তারা চিকিৎসার টাকাও পাচ্ছেন না, যা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এমনকি এখনও খোঁজ নিলে দেখা যাবে অনেকের সঠিক চিকিৎসা হচ্ছে না। যাচাই বাছাইয়ের নামে 8 থেকে 9 মাস কাটিয়ে দিচ্ছে সরকার, কেউ কেউ বিনা চিকিৎসায় মারাও যাচ্ছে। 4. ডক্টর ইউনূসের আরেকটি নেগেটিভ বিষয়, সম্প্রতি তিনি কিছু শাহবাগী টাইপ নারীদের থেকে নারী সংস্কার বিষয়ক পরামর্শ নিয়েছেন। সে নারীরা ধর্মীয় আইনকে বৈষম্যমূলক বলে দাবি করেছে। এমনকি দেশের প্রচলিত শ্রম আইনে জনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে। একই সঙ্গে গৃহকর্মীদেরও শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে কমিশন। সুপারিশে বলা হয়েছে বাংলাদেশে যৌনকর্মীদের আইনগত স্বীকৃতি নেই, তবে যৌন পেশা সম্পর্কে কোনো সুস্পষ্ট আইনও নেই। আইন না থাকায় যৌনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন। আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন। শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তাও পান না, যদিও বিষয়টি পাশ হয়ে যায়নি। তবে এমন প্রস্তাব গ্রহণ করাটাই মানতে পারছেন না নেটিজেনরা। 5. ডক্টর ইউনূসের নেগেটিভ কাজের মধ্যে অন্যতম একটি ফারুকীর মতো লোককে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। বিপরীতে আসিফ নজরুলের বিপক্ষে এত প্রতিরোধের পরও তাকে বহিষ্কার না করা। একদিকে ফারুকীকে কোনোভাবেই মেনে নিতে পারেনি নেটিজেনরা, অন্যদিকে নজরুল সাহেবের মুখোশ খুলে যাবার পর তার দুমুখ ভণ্ডকে আরও কোনোভাবে আইন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে দেখতে চাননি। এ নিয়ে চারদিকে প্রচুর বিতর্ক হয়েছে, তবু ইউনূস সাহেব নজরুলকে বহিষ্কার করেননি। বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না কেউ। সুপ্রিয় দর্শক, সব মিলে ডক্টর ইউনূসের পজিটিভ নাকি নেগেটিভ কোন দিককে বড় করে দেখবেন কমেন্টে জানিয়ে দিন। যে কোনো একটি দিকের কথা জানাতে ভুলবেন না। কেমন লাগলো আমাদের আজকের আলোচনা? ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।